রাজাবাবু ওরফে রুদ্র ধরা পড়তেই দিল্লি পুলিশ অ্যারেস্ট করছে রুদ্রকে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আজকে রোহিতের জন্য অনেক বড় করে বাড়িতে একটা পার্টি দিচ্ছে জেঠুমনি, যেখানে সমাজের অনেক নামি দামি ব্যক্তিরা এসেছে কিছু কিছু খেলোয়াড়ও, তার মধ্যেই কিছু ফুটবলার এসেছে যারা খুব পরিচিত, বিশেষ করে মিস্টার বর্মন। মিস্টার রায় ক্ষমা চায় রোহিতের কাছে আর বলে, আমাদের সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে, আর কখনোই আমরা আপনাকে ভুল বুঝবো না, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেবেন। এরপরেই রোহিত বলে, না না ঠিক আছে, আপনারা শুধু শুধু ক্ষমা চাইছেন কেন? সেই সময় প্রত্যেকটা মানুষই আমাকে ভুল বুঝেছিল, একমাত্র আমার বাড়ির লোকই আমাকে ঠিক বুঝেছিল। অন্যদিকে তখনই শালিনীকে দেখে মিস্টার রয় বলে, আরে শালিনী, তুমিও দেখছি এখানে আছো, খুব ভালো হয়েছে। রোহিতের পাশে তুমি সবসময় যেভাবে ছিলে আমাদের কিন্তু খুব ভালো লাগছে। এর মধ্যে হৈমন্তী কাবেরীকে বলে, কাবেরী, ইস ব্যাপারটা কি লজ্জাজনক বলো তো। এদিকে শালিনীর সাথে যে ডিভোর্স হয়ে গেছে রোহিতের, সেটা তো অনেকেই জানে না। ফুলকি যে রোহিতের স্ত্রী সেটা তো কেউ জানেই না, জানে ফুলকি হলো ছাত্রী। স্ত্রী ছাত্রী সবাই একই বাড়িতে থাকে, ব্যাপারটা জানাজানি হতেই ভীষণ লজ্জাজনক, তাই না? তখনই কাবেরী বলে, কি ব্যাপার শালিনী, তুমি এখানে কি করছো? দেখছো তো রোহিতকে সবাই মিলে কত আদর করছে, আপ্যায়ন করছে, সবাই ক্ষমা চাইছে। শালিনী তখন বলে, হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি। এরপর মিস্টার রায় বলে, শালিনী, তোমার মতন একজন বক্সার থাকতে আর কিসের চিন্তা বলো তো আমাদের দেশের, তুমি অনেক দূরে যাও, এটাই চাই। শালিনী তখন বলে, ধন্যবাদ। এরপর রোহিত আর শালিনীকে নিয়ে অনেক কথা বলতে থাকে, আর হৈমন্তী তখন কাবেরীকে বলে, ফুলকিকে কেউ পাত্তাই দিচ্ছে না, দেবেই বা কি করে, শালিনীর যা নাম ডাক। তখন অরুণা মনে মনে ভাবে, না এটা হতে দেওয়া যাবে না, ফুলকি তুই আমার সাথে চল তো। ফুলকি তখন বলে, কোথায় যাব মা? অরুণা বলে, তোর পরিচয়টা আজকে সবাইকে জানাতে হবে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পেতে পারিস না, আমি তোকে কখনো কষ্ট পেতে দেবো না, কারণ তুই যেভাবে আমার ছেলের পাশে দাঁড়িয়েছিস আমার যে গর্ব হচ্ছে, জানিস তো আজকে রোহিতের এত কিছু, এত সম্মান, সবটাই তো শুধু তোর জন্য সম্ভব হয়েছে। তুই যদি রোহিতের পাশে না দাঁড়াতিস, রোহিতের কলঙ্ক মুছে না দিতিস, তাহলে কি এসব কিছু হতো? কিছুই হতো না, উল্টে আরও বেশি করে ঝামেলা হতো। এতদিন তো সবাই রোহিতকে ভুলই বুঝে এসেছে, তুই সবাইকে সবটা ক্লিয়ার করে দিয়েছিস বলেই আজকে সবাই সবটা জেনেছে। তাই আমি আজকে যেটা করব, চল আজকে আয় আমার সাথে। এর মধ্যেই রোহিত বলে মিস্টার রয়কে, হ্যাঁ সব কিছু ঠিকই আছে। তখনই অরুণা এসে বলে, আপনারা তো ফুলকিকে চেনেন, আরও একটা পরিচয় আছে ফুলকির, ফুলকি কিন্তু শুধু রোহিতের ছাত্রী না, রোহিতের স্ত্রীও। আর ফুলকি জানা ওদেরকে নিয়ে খেতে বসা, সবাই মিলে খাবে, চা চা চা। আর তখন ফুলকি বলে, আসুন আপনারা। এর মধ্যেই মিস্টার রয় আর মিস্টার বর্মন বলে, দেখেছেন তো আরও একটা বড় ভুল হয়ে যাচ্ছিল, আই এম সরি, আপনি যে রোহিতের স্ত্রী আর ছাত্রী দুটোই একসাথে সেটা আমরা জানতাম না। ফুলকি তখন বলে, না না ঠিক আছে, আসুন আপনাদেরকে টেবিলে নিয়ে যাই। এরপর শালিনীকে দেখে তখনই রোহিত মনে মনে ভাবে, নিশ্চয়ই শালিনীর খুব রাগ হলো এই ব্যাপারটায়। অরুণা তখন বলে, দেখ রোহিত, আমি জানি তুই কোনোদিনও মুখের ওপরে ওদেরকে বলতিস না যে শালিনী তোর স্ত্রী নয়, ফুলকি তোর স্ত্রী, তাই কাজটা আমি আরও সহজ করে দিলাম। ভুলে যাস না রোহিত, ফুলকি তোর জন্য কি না করেছে, নিজের জীবনের তোয়াক্কা না করে তোর কালিমা মুছে দিতে সমস্ত কিছু করেছে। আজকে যারা তোকে এত সম্মান করছে তারাই কিন্তু একটা দিন তোকে ভুল বুঝেছিল, আর এই শালিনী সে তোকে ভুল বুঝে চলে গেছিল, কথাগুলো ভুলে যাস না কিন্তু। এর মধ্যে রোহিত বলে, শালিনীর সাথে এই ব্যাপারটা নিয়ে আমাকে কথা বলতে হবে, ফুলকির সাথে আমি কোনোভাবেই অন্যায় হতে দেব না, ফুলকিকে আমি ভালোবেসে ফেলেছি, এটাই ভাবতে থাকে রোহিত। আর অন্যদিকে শালিনী, রুদ্র, ঈশিতা তিনজন মিলে কথা বলছে। ঈশিতা তখন বলে, রুদ্রদা কিছু বুঝতে পারছো? তখন রুদ্রদা বলে, কি বুঝবো আমি, তোমাদের কথা তো আমি বুঝতে পারছি না। শালিনী তখন বলে, ফুলকির বারবারন্ত বেড়েই চলেছে, আমি আর সামলাতে পারছি না। রুদ্র তখন বলে, শোনো আমিও কিন্তু তোমাদের দলেই ছিলাম, হ্যাঁ আমিও অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু আমি যদি কিছু করে উঠতে নাই পারি তাহলে আমাকে তোমরা দোষ দিতে পারো না এইভাবে। শালিনী বলে, এবারে কিন্তু অনেক বেশি রিস্ক নেওয়া হয়েছিল, এমনকি আমি ফেঁসেও যেতে পারতাম, এখনও জানি না কি রয়েছে আমার কপালে, বাট তোমরা যেটা করছো সেটা কিন্তু আমার ভালো লাগছে না। কেন বুঝতে পারছো না ঈশিতা ও রুদ্রদা, এই ফুলকি কিন্তু আমাদের সবার মুখোশ খুলে দিতে চলেছে, দেখে নিও, আমার মন বলছে। তখনই রিকি বলে, আচ্ছা তোমরা এভাবে দাদার সাথে কথা বলছো কেন বলো তো? দাদা তো চেষ্টা করছে নিজের মতন করে, তোমরা যদি সবসময় আমার দাদাকে অপমান করতে থাকো তাহলে কি করে হবে? তখন ঈশিতা বলে,
আচ্ছা বলবো না আর কিছু রুদ্রদাকে। শালিনী, এবার থেকে সব কিছু মুখ বন্ধ করে সহ্য করে নিও, বুঝেছো? আর কিছু বলো না, কারণ আর কিছু বলা যাবে না। যা পরিস্থিতি তৈরি হয়েছে, এখন কিছু বলতে গেলেই উল্টে বিপদ, যা বুঝতে পারছি। অন্যদিকে দেখা যায় যে ফুলকিকে ডাকতে থাকে রোহিত, আর ফুলকি তখন বলে, স্যার আপনি কিছু বলবেন? রোহিত মনে মনে ভাবে, আজকে পার্টিতে ফুলকির অনেক অপমান হয়েছে। আজকে নাচের সময় ফুলকির সমস্ত অপমান আর ফুলকির সমস্ত কষ্ট আমি দূর করে দেব। এর মধ্যে অংশুমান চলে এসেছে, কিন্তু ভেতরে ঢুকতে পারে না। অংশুমানের মনে পড়ে যায় এবার কি হবে, মানে এখানে তো ম্যাডাম রয়েছে। হৈমন্তীকে দেখে ভয় পায়, আর অংশুকে দেখে নিয়েছে পারমিতা, আর বলে অংশুটা আবার আসতে গেল কেন? কি যে করে না অংশুটা। এর মধ্যেই ফুলকি বলে, আরে দাদা ভাই, কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, এখন আসার সময় হলো? হ্যাঁ এসো এসো। তখনই অংশুমান বলে, শোনো ফুলকি, আজ আমার তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আজ না তুমি কোনোভাবে আমাকে নিয়ে আর পারমিতাকে জড়িয়ে কোনো কথা বলো না, ঠিক আছে? ম্যাডাম কিন্তু তাহলে খুব রেগে যাবে। বাড়ি ভর্তি লোকজন, বুঝতেই পারছো কতটা চাপে পড়ে যাব। ফুলকি তখন বলে, তুমি এসব নিয়ে ভেবো না, এসো তো। হৈমন্তী দেখে বলে, আবার আবার এই পুলিশটা এই বাড়িতে এসেছে। একে আমি কোনোভাবেই সহ্য করতে পারি না, আর ঠিক এই বাড়িতেই আসবে। আমার আর ভালো লাগে না। মাস্টার মশাই যে কি করে না বুঝতে পারি না। মাস্টার মশাই অংশুমানকে দেখেই বলে, আরে অংশু, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। অন্যদিকে রিকি অংশুকে দেখে বলে, আজকে কি হ্যান্ডসাম লাগছে অংশুমানকে। আজ আমার মনের কথাটা অংশুমানকে খুলে বলতেই হবে। অংশুমানকে যে আমি ভালোবাসি সেটা না বললে আমার যেন তর্স হয়েছে না। এর মধ্যেই মাস্টারমশাই অংশুমানকে গান গাওয়ার কথা বললে অংশুমান গান গাইতে শুরু করে দেয়, আর সেই গান শুনে সবাই মিলে একটু নাচতে শুরু করে। আর এসব দেখার পরে হৈমন্তী আরও বেশি করে রেগে যেতে থাকে, আর বলে, আমার আর সহ্য হচ্ছে না। এই ছেলেটাকে দেখলেই আমার যেন কেমন একটা অসহ্য লাগে। তার মধ্যেখানে দেখা যায় যে এরপর অংশুমানের গান শেষ হতেই সবাই মিলে মিউজিক বাজাচ্ছে, আর তখন রোহিত আর ফুলকি নাচতে শুরু করে। রুদ্রদা তখন এসে হঠাৎ করে মাস্টারমশাইকে বলে, আমার একটা কাজ পড়ে গেছে মাস্টারমশাই, আমি এক্ষুনি আসছি, কাজটা মিটিয়েই চলে আসবো, একটু সময় লাগবে। তখনই মাস্টারমশাই বলে, কোথায় যাচ্ছ তুমি? অংশুমান এদিকে ভাবে কোথায় যাচ্ছে এত তাড়াহুড়ো করে, আর তখন রুদ্রদা বলে, চলে আসবো, একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে। ফুলকিও নাচ থামিয়ে দিয়ে ভাবে, কি ব্যাপার, জামাইবাবু এত তড়িঘড়ি করে কোথায় গেল? এরপর রুদ্র চলে গেছে তার অফিসে। সেখানে চলে এসেছে নবাবগঞ্জ থানার ওসি, আর বলে, স্যার আপনার সাথে কিছু কথা ছিল। রুদ্র তখন বলে, কি এমন কথা ছিল যার জন্য এত তড়িঘড়ি করে আমাকে ডেকে পাঠালে? বলো বলো। তখনই ওসি বলে, রাজাবাবু কে সেটা মনে হয় দিল্লি পুলিশ জানতে পেরে গেছে। আর এটা শোনার পরেই ভয় পেয়ে গেছে রুদ্র। বলে, কি বলছোটা কি? হ্যাঁ এসব কি বলছো? তখনই ওসি বলে, হ্যাঁ স্যার, আমি একদম ঠিক কথাই বলেছি, আমি কোনো ভুল বলছি না। দিল্লি থেকে পুলিশ আমাকে ফোন করেছিল আর বলল ওরা আসছে নবাবগঞ্জ থানাতেই। আমার না খুব নার্ভাস লাগছে। আর তখনই রুদ্র বলে, শোনো, আমাকে একটা কথা ভালো করে বলো, ওরা কি কিছু বলেছে তোমাকে? ওসি বলে, না স্যার কিছু বলেনি, তবে ওরা কিছু জানতে পেরেছে, এটা আমি খুব ভালো মতন বুঝতে পারলাম ওদের কথা শুনে। রুদ্রদা শুনে আরও বেশি করে ভয় পেয়ে গিয়ে বলে, ওরা আসলে তোমরা কোনো সহযোগিতা করবে না ওদের কাজে, বুঝেছো? ওরা যা করে ওদের করতে দেবে, কিন্তু তোমরা আগ বাড়িয়ে কোনো কাজ করবে না। এর মধ্যেই রুদ্রদা মনে মনে ভাবে, কি করবো আমি এখন? এবার তো আমার সমস্ত স্বরূপ সবাই জেনে যাবে। এতদিনকার না হওয়া কাজটাও তো আমি সম্পন্ন করতে পারলাম না। রুদ্রদা প্রচণ্ড ভয় পেয়ে যায়।